সুপ্রিয় দর্শক শ্রোতা, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে সৈয়দ শামসুল হক, জীবন ও কর্ম। এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ করেছি 21শে পদকপ্রাপ্ত আমাদের প্রখ্যাত নাট্যজন, অভিনেতা, আমাদের সকলের প্রিয় জামাল উদ্দিন হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমার ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন এই প্রজন্মের আমাদের কমিউনিটিতে এবং মূলধারায় নিরলস একজন শিল্প সাহিত্যের একজন কর্মী, অত্যন্ত মেধাবী এবং মননশীল আবৃত্তিকার সেমন্তী ওয়াহেদ। আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। তো আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে জানতে চাই। আমরা জানি যে সৈয়দ শামসুল হক 1935 সনে জন্মগ্রহণ করেছিলেন, যখন বিশ্বটা একটা টলটলায়মান অবস্থায়। তারপরে ক্রমে ক্রমে বড় হতে হতে তিনি একজন বিখ্যাত জন হয়ে ওঠেন কথা সাহিত্যে, কবিতায়, নাটকে, এবং তার যে গদ্য শৈলী, তার যে উপন্যাস, তার যে গল্প, এই যে গল্পের এবং শব্দের যে কারুকাজ তিনি তৈরি করলেন এবং এইভাবেই তিনি বিখ্যাত হলেন, এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই। ধন্যবাদ। আসলে খুবই সত্যি কথা যে সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক অসাধারণ কুশলী শিল্পী। তিনি 65 বছর ধরে সাহিত্য চর্চা করেছেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সংবাদপত্রে কলামনিস্ট, সাংবাদিক, কি নয়, অসংখ্য পরিচয়ে তিনি পরিচিত এবং প্রতিটি ক্ষেত্রেই তিনি সাহিত্যের চূড়ান্ত উচ্চতায় পৌঁছেছেন। একথা সত্যি যে তিনি নিজেকে কবি বলে পরিচিত হতে বেশি পছন্দ করতেন, কিন্তু তারপরেও তার সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত রচনা, সেগুলো অসাধারণ। এবং তার যে বাংলা ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, প্রতিনিয়ত নতুন নতুন বাক্যরীতি, ভাষার রীতি, শব্দ নির্মাণ করা, এগুলি ছিল চমকপ্রদ। তার রচনা আকার বিশাল। আমি আগেই বলেছি 65 বছর ধরে তিনি রচনা করেছেন। উইকিপিডিয়ার একটা সংখ্যা অনুযায়ী তার কবিতার বই 7টি, উপন্যাস 36টি, ছোট গল্প সংকলন 5টি, মৌলিক নাটক 15টি এবং অনুবাদ নাটক 5টি। তিনি 27শে ডিসেম্বর 1935-এ জন্মগ্রহণ করেন রংপুর জেলার কুড়িগ্রামে। তার মানে খুব সম্প্রতি আমরা তার 83তম জন্মদিনটি পার হয়ে এসেছি। তার সাহিত্যে, রচনায় যেমন বৈচিত্র্য, তার জীবনেও আমরা প্রচুর বৈচিত্র্যের সন্ধান পাই। তিনি 12 বছর বয়সে ঢাকা চলে আসেন পড়াশোনা করতে। তার প্রাথমিক স্কুল জীবন কুড়িগ্রামে ছিল। তো ঢাকায় পড়াশোনা করতে আসেন 12 বছর বয়সে। 16 বছর বয়সে
ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর তিনি বম্বে পালিয়ে যান। বাহ, বম্বে পালিয়ে যান চলচ্চিত্র নির্মাণ শেখার জন্য, আচ্ছা, এবং সেখানে তিনি এক বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ সাগরেদ হিসেবে কাজ করছিলেন। সেই সময় একদিন সংবাদপত্রে তিনি দেখেন যে ঢাকায় ভাষার মিছিলের উপর গুলি হয়েছে। এই সংবাদ পড়ার পরে তিনি আর স্থির থাকতে পারেননি। তার চলচ্চিত্রের যে সাগরেদগিরি জি, সেটা ছেড়ে দিয়ে তিনি ঢাকায় ফিরে আসেন এবং নিয়মিত সাহিত্য চর্চায় মন দেন। তিনি 52 ভাষা মিছিলে ছিলেন না, তিনি রাস্তায় ভাষার জন্য রক্ত দেননি, কিন্তু তিনি এবং তার মুষ্টিমেয় সতীর্থরা, জি, যারা সেই সময় তরুণ বা কিশোর বলাই যেতে পারে, কিশোর বয়স, হ্যাঁ, তারা এক নতুন সংগ্রাম শুরু করেন। সেটা হচ্ছে বাংলা ভাষা নির্মাণের সংগ্রাম। এবং তারা তখন কবিতা, গল্প ইত্যাদি রচনা করা শুরু করেন। এবং তখন যে একটা ষড়যন্ত্র হয়েছিল যে বাংলা ভাষাকে উর্দু আরবি শব্দ যারা জর্জরিত করার, সেই নাগপাশ থেকে বাংলা ভাষাকে মুক্ত করা, এবং আমাদের উত্তরাধিকার সূত্রে যে বাংলা ভাষা আমরা পেয়েছি সেই বাংলাকে আঁকড়ে ধরি আধুনিক বাংলা ভাষা সৃষ্টি করা এবং মানুষের মধ্যে ভাষা বোধ সৃষ্টি করা, এই আন্দোলনে তারা শরীক হন। তিনি কিন্তু প্রথমে শুরু করেন ছোট গল্প লেখক হিসেবে। তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় অগত্যা বলে একটি পত্রিকায় 1952-তে। 1953-তে এটা তিনি নিজে বলেছেন যে হাসান হাফিজুর রহমান, তৎকালীন তাদের একজন কি বলবো মানে অগ্রজ, তিনি একটি 21-এর সংকলন প্রকাশ করছিলেন। আচ্ছা, এবং সেই সময় সৈয়দ শামসুল হককে বলেন যে তোমার জন্য আমি একটি পৃষ্ঠা রাখছি গল্প লেখার জন্য। এবং উনি অনেক চেষ্টা করলেন, ভাবলেন এক পৃষ্ঠায় কি গল্প লেখা যায়, এবং ছাপার সময় প্রায় শেষ হয়ে এলো সংকলনটি, কিন্তু উনি কোনো গল্প লিখতে পারলেন না। তখন তিনি হাসান হাফিজুর রহমানকে বললেন যে আমি তো কিছু লিখতে পারছি না। তখন হাসান হাফিজুর রহমান বললেন যে গল্প লিখতে না পারো তো কবিতা লেখো। তখন তিনি একটি কবিতা লিখলেন এবং সেই কবিতাটি ছাপা হলো সেই সংকলনে, এবং তার কবি জীবনের সূত্রপাত। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল যে তার যে প্রত্যয়বোধ, তার যে ধীরচেতা একটা মনোভাব, তিনি পালিয়ে গেলেন অন্য একটি দেশে, অন্য একটি কালচারের সাথে সে ওখানে মিশে যাচ্ছিলেন। তিনি ভাষার টানে, নারীর টানে, শেকড়ের টানে ছুটে এলেন আবার তার মাতৃদেশে। এই আসার পরে, এবং যেটা আমরা জানলাম এখন যে কবিতা দিয়ে প্রথম 21-এর যে সংখ্যা বের হলো সেই হাসান হাফিজুর রহমান সম্পাদিত, সেখানে তিনি কবিতা দিলেন। কবিতা নিয়ে আমরা একটু আগে শুনি, একটু তার কবিতা সম্পর্কে একটু শুনি, তারপরে আমরা শ্যামন্তীর কাছ থেকে তার 2-1 লাইন কবিতাও আমরা শুনবো। তার কবিতা, প্রথমে তো তার কবিতার বিষয়গুলো ছিল অবশ্যই ভাষা সংক্রান্ত বিষয় তো ছিল, দেশাত্মবোধ ছিল, এবং তারা কিন্তু ওই তৎকালীন যে তরুণরা যে বাংলা ভাষায় সাহিত্য রচনার সংগ্রামে নেমেছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই, এমনকি কবি শামসুর রহমানও, কিন্তু শিল্পই তাদের রচনার মধ্যে প্রাধান্য বেশি রাজনীতির চেয়ে। কিন্তু পরবর্তীতে তাদের রচনায় রাজনীতি এসছে এবং দেশের যে সমস্ত সামাজিক সমস্যা সেগুলো এসছে। তো আমি আসলে যেহেতু একজন নাট্যকর্মী, তার নাটক নিয়েই আমার কাজ বেশি, কাজী
কবিতা সম্পর্কে খুব বেশি কিছু আমরা বলা আমার জন্য ঠিক হবে না। না, ঠিক হবে, কিন্তু আমাদের সময়েরও একটা বিষয় আছে, কিন্তু নাটকের বিষয়টা জানার আমাদের একটা কৌতূহল আছে। তার আগে আমরা শ্যামন্তীর কাছে ফিরে যেতে চাই। শ্যামন্তী, আমি দেখছি যে আমাদের এখানে যে কজন ইয়াং জেনারেশনদের মধ্যে যে কজন আছে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্যামন্তী ওয়াহেদ। একাধারে নাটক, অভিনয়, আবৃত্তি, নৃত্য, উপস্থাপনা, সবকিছুতে তার একটা সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে শ্যামন্তীর কাছ থেকে আমরা কবিতা শুনবো। কবিতা শোনার আগে একটা ছোট্ট প্রশ্ন, কবিতা তুমি কেন আবৃত্তি করো? কেন আবৃত্তি করি? ছোট প্রশ্নের দীর্ঘ উত্তর, তবে আমি সংক্ষেপে দেবার চেষ্টা করছি। আমার মা যখন আমরা এখানে চলে আসি, মা চেয়েছে যেন আমি আমার শেকড়কে কখনো ভুলে না যাই, এবং আমার শেকড়ের প্রথম পরিচয় আমার ভাষা। আমি যদি আমার দেশের ভাষায়, আমার মাতৃভাষায় কথা না বলতে পারি, ওই ভাষা না লিখতে পারি, না পড়তে পারি, উপলব্ধি না করতে পারি, আমি আমার নিজের সম্পর্কে কিছুই জানতে পারবো না। মায়ের মানে অনুপ্রেরণা অবশ্যই, এবং মায়ের, বলবো যে মায়ের আদেশ, হ্যাঁ, এটা তো মায়েরই ভাষা। জি, এবং মানে তুমি একজন ট্যালেন্ট স্টুডেন্ট হওয়ার পরেও তুমি খুব ভালো ইংরেজি বলতে পারো, সেটাও আমি জানি। কিন্তু তারপরে এই নারীর টানে, শেকড়ের টানে তুমি বাংলা ভাষাকে বেগবান করার জন্য, এবং কত শুদ্ধভাবে তোমার উচ্চারণ ক্ষমতা এত বেশি, তার জন্য আমরা প্রাণ ভরে তোমার জন্য আশীর্বাদ করি। আমরা তোমার কাছ থেকে সৈয়দ হকের দুই এক লাইন শুনতে চাই। জি, এই কবিতাটির নাম হচ্ছে আর কত রক্তের দরকার হবে। এই তো ছোট একটি শব্দ, এই তো এক অক্ষরের একটি শব্দ, এই তো আমাদের প্রথম উচ্চারিত সেই শব্দ, মুষ্টিবদ্ধ হাত তুলে আমাদের প্রথম চিৎকার। এই তো সেই শব্দ, সেই একটি শব্দ, মা। মা, তুই এবার নিজেই তবে বলে দে, এই একটি শব্দ, উচ্চারিত এই একটি শব্দ লিখতে কতখানি রক্তের দরকার? আমার এ দেহের আর কতটুকু রক্তের দরকার হবে যখন এ শব্দ আর এই বড় রক্তাক্ত স্বদেশে কেউ মুছে ফেলতে পারবে না। মা, বরকত লিখেছে মা, সালাম লিখেছে মা, জব্বার লিখেছে মা, মতিউর, আসাদ, ওরা লক্ষ লক্ষ লিখে গেছে মা, যাদের নাম আমাদের প্রত্যেকের কণ্ঠনালীতে বাষ্পের বিস্ফল হয়ে গেছে, লিখে গেছে মা। এই একটি শব্দ, এই একটি বীজ, এই একটি মন্ত্র, এই একটি আবিষ্কার, এই একটি অধিকার, বাংলার বিলাস ও আবর্তিত আকাশে এই একটি দীপ্তিকণা মা। হাজার হাজার জহুর, জয়নাল, শামসুজ্জোহা লিখে গেছে রাজপথে, চানমারিতে, দেয়ালে, চত্বরে, কারাগারে, রক্তলাল রমনায় জ্যোতির্ময়, জিসিদেব, মধুদা, আর পদ্মায় ব্রহ্মপুত্রের পানিতে, লাঙলের ফলায় আর হাতুড়ির মাঠে, পোস্টারে, ক্যানভাসে, ভাষণে ও বক্তৃতায়, নৌকোয়, বাজারে, বাংকারে, মহাসড়কের প্রতিটি যানে ও প্রতি পথিকের পদচিহ্নে, কবির কবিতায় আর নিরক্ষর 8 কোটি ক্ষুধার চিৎকারে। কি বিশাল অক্ষরে লিখে গেছে মুজিবুর বাংলার মানচিত্র জুড়ে, নিজের ও বাংলার সব রক্ত দিয়ে, বড় বড় অক্ষরে, বড় লাল অক্ষরে মা লিখে গেছে প্রত্যেকেই হৃৎপিণ্ড ছিঁড়ে। তবু সেই অক্ষর, সেই একক অক্ষর, একক অক্ষরের সেই সংক্ষিপ্ত শব্দটিও এখনো সম্পূর্ণ নয়, এখনো জল জলে নয়, লিখলেই মুছে যায়। মা, তবে কতখানি, কতটুকু, আর কত রক্তের দরকার হয় বল তুই? আর কত রক্তের দরকার হবে মানুষের বাসগৃহে, সংসারের দরজার পাটে, মা, তোর নাম লিখতে?
কলমের তো দরকার নেই, আঙুল নড়ে উঠলেই মা। কালির কি অপেক্ষা আর? অশ্রুতেই মা। উচ্চারণের আগেই তো ঠোঁট বিযুক্ত করলেই মা। নিঃশ্বাস নেবারও দরকার হয় না, শ্বাস ফেললেই মা। বাঁশবনের সরসর ধ্বনির ভেতরে মা, ধানের তরঙ্গ যে রূপ আমাদের মা। শীতের আগুন ওঠে নেচে মা, এবং নৌকুর যে চোখ ভিজে যায় মা। সংঘে মা, মিছিলে মা, মিনারে মা, প্রতিটি মুঠোর সংগৃহীত আঙুলের মধ্যে মা। প্রত্যাঘাতের পেশিতে পেশিতে মা। এবং এভাবেই তো লেখা হয়, লেখা হয়ে যায় মা। তবু তুই চাস আবারও রক্তের অক্ষরে তোর নাম? তাই এ দেশের মানুষের যত নাম আছে, প্রত্যেকের নাম ধরে যাকেই আমি ডাকি আর যার নামই উচ্চারণ করি না কেন, প্রত্যেকেই লিখে যায় মা। আবারও তারা লিখে যায় মা, তোর নাম সেই অক্ষর মা। লেখে তাদের রক্তের অক্ষরে, লিখে যায় রক্তের অক্ষরে। লিখছে মা, লিখে গেছে এই মাত্র কেউ, এবং তারপরেও তো এখনো কেউ এই মুহূর্তেই লিখছে মা। বড় নিষ্প্রভ, তবু মা। লিখলেই মুছে যায়, থাকে না। আর কণ্ঠের ডাক তোর থামে না মা। তাই আবার আমি লিখলাম মা, ছোট্ট একটি শব্দ মা। আরেকবার লিখলাম আমি মা, এবং এক অক্ষরের এই একটি শব্দ মা। আমাদের প্রথম উচ্চারিত শব্দ, আমাদের শেষ উচ্চারিত শব্দ। রক্তের অক্ষরে মা। তবু তো লেখা শেষ হয় না, এবং তবু লেখা, আবার লেখা, আরো লেখা। বল তবে আর কত রক্তের দরকার হবে এই একটি শব্দ লিখতে মা? আর কবে, যখন আর কেউ মুছে ফেলতে পারবে না মা, এবং আর দরকার হবে না বড় রক্তাক্ত এই দেশে, বড় রক্তাক্ত এই লিপি রচনা। অসাধারণ, অসাধারণ একটি অক্ষর আমার মা। সৈয়দ হাতের অসাধারণ। লেখা বোধ করি এটা আমার সবচাইতে পছন্দের কবিতায়। এটা নির্ণয় করা খুব কঠিন, কারণ ওরা প্রতিটি কবিতাই খুবই হৃদয়স্পর্শী, কিন্তু এবং তারপরেও এই কবিতাটি শ্রেষ্ঠ কবিতা ওনার। এবং আমার এই কবিতার ভীষণ মধ্য পছন্দ। দিয়ে কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা এবং আমাদের ভাষা শহীদদের মানে সবকিছুই কিন্তু এই সবকিছু কবিতার মধ্যে মিলে। দিয়ে উঠে আসছে। অনেক ধন্যবাদ শ্যামন্তী। সুপ্রিয় দর্শক, টাইম টেলিভিশনের স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে আপনারা দেখছেন আমাদের বিষয় সৈয়দ শামসুল হক। কথা বলছিলাম আমাদের অতিথি শ্রদ্ধেয় জামাল উদ্দিন হোসেনের কাছ থেকে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও দেখা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্মরণীয় বরণীয় অনুষ্ঠানে বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা শুনছিলাম সব্যসাচী লেখক, বাংলা সাহিত্যের অন্যতম কবি, আধুনিক কবি এবং কথা সাহিত্যিক, কথার কারিগর সৈয়দ শামসুল হক সম্পর্কে বলছিলেন শ্রদ্ধেয় জামাল উদ্দিন হোসেন। আমরা একটু আগে তার একটি বিখ্যাত কবিতা শুনলাম। যেহেতু সময় খুব কম, কবিতা নিয়ে আমরা শুনবো না, তার নাটকের তিনি যে বড় মাপের কতগুলো তার ভূমিকা, আমাদের বাংলা ভাষার কথা আপনি বললেন, বাংলা সংস্কৃতির কথা বললেন। আমাদের এই হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো বেগবান করার জন্য, আরো বিশুদ্ধ করার জন্য, আমাদের এই অবক্ষয়ী সমাজকে দূর করে একটি সুন্দর সুনির্মল সমাজ করার জন্য তিনি যেই নাটক রীতি শুরু করলেন এবং যে নাটক রচনা করলেন, সেই নাটকের অভিনয় রীতিতে এবং অভিনয়ে আপনারও আমরা জানি কিছু কিছু ভূমিকা আছে। আপনি তার নাটক সম্পর্কে একটু বলুন দয়া করে। সৈয়দ শামসুল হক আমার অত্যন্ত প্রিয় নাট্যকার, এবং
রবীন্দ্রনাথকে যদি আমরা বলি যে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ আধুনিক নাট্যকার, তাহলে সৈয়দ শামসুল হককে অন্যতম শ্রেষ্ঠ আধুনিক নাট্যকার হিসেবে স্বীকৃতি দিতেই হবে। আসলে রবীন্দ্রনাথের সঙ্গে সৈয়দ হকের অনেক দিক দিয়ে মিল আছে। এই মিলটা কি শুধু নাটকের ক্ষেত্রে নাকি না, সমগ্র তার সাহিত্য সমগ্র সাহিত্যের কথা আমি বলি। রবীন্দ্রনাথের পরে এক বুদ্ধদেব বসু ছাড়া আর শামসুল হক ছাড়া, মানে বুদ্ধদেব, রবীন্দ্রনাথ এবং বুদ্ধদেব বসুর পরে সৈয়দ শামসুল হক ছাড়া সাহিত্যের এতগুলি শাখায় আর কেউ পারেননি, আর কেউ পারেননি। এবং তিনি যে নাটক লিখেছেন, তার আগে আমি একটু কথা বলে নিই যে সৈয়দ শামসুল হক যখনই কিছু রচনা করতেন, তিনি কিন্তু তাৎক্ষণিক অনুপ্রেরণায় কিছু রচনা করতেন না। তার প্রতিটি রচনার পেছনে গভীর চিন্তা ছিল। তিনি যখন কবিতা রচনা করতেন, তিনি পুরো বিষয়টি আগে নিজের মনে মনে ভেবে ঠিক করে রচনা করতেন। গল্প রচনা করার ব্যাপারে, উপন্যাস রচনা করার ক্ষেত্রে পুরো উপন্যাসটি, তার ঘটনাটি তিনি আগে থেকে ঠিক করে নিতেন। তেমনি নাটক রচনার ক্ষেত্রেও তিনি পুরো নাটকটি আগে তার করটিতে ধারণ করে, তার ভাষায় বলি, তার করটিতে ধারণ করে তিনি রচনায় বসতেন। এবং তার প্রতিভা, অসাধারণ প্রতিভার সঙ্গে তিনি মেশাতেন তার অধ্যাবসায়। তো নাটক যখন তিনি রচনা করতেন, তিনি নিজেই বলেছেন যে তার প্রথম কাব্য নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায় রচনা করতে যখন শুরু করেন, তখন তিনি একটা সময় গিয়ে তার উপলব্ধি হয় যে নাটক তো শুধু পড়বার বিষয় নয়, নাটক তো অভিনয়ের বিষয়। এবং নাটকের যে প্রতিটি সংলাপ, সেগুলো তো বলার বিষয়। কাজেই সংলাপকে সংলাপের মতো করেই রচনা করতে হবে। বাংলা সাহিত্যে অনেক নাটক আছে যেগুলো পড়তে খুব ভালো লাগে, কিন্তু অভিনয় করার সময় আবার কঠিন বা অভিনয়যোগ্য নয়। তো উনি নাটক যখন লিখেছেন, যেমন তিনি সাহিত্য হিসেবে রচনা করেছেন, একই সঙ্গে অভিনয়যোগ্য হিসেবে রচনা করেছেন। যেমন পায়ের আওয়াজ পাওয়া যায় নুরুদ্দিনের সারা জীবন রচনা করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওই নাটক অভিনয় করার। তো প্রতিটি লাইন পড়লে, ছত্র পড়লে মনে হয় যেন কেউ কথা বলছে। তার যে এই যে বিস্ময়কর প্রতিভা, আমরা তাকে জানতাম যে তিনি একজন শৌখিন, খুব কর্মকুশলী, খুব আধুনিক রুচিবান একজন মানুষ ছিলেন। তিনি কিভাবে এগুলো চিন্তা করতেন, কিভাবে এই তার সৈয়দ শামসুল হক ছিলেন আধুনিকতা এবং যৌবনের প্রতীক। এক্ষেত্রেও রবীন্দ্রনাথের সঙ্গে তার মিল। রবীন্দ্রনাথ ছিলেন আধুনিক, অত্যন্ত আধুনিক, সবসময় তিনি আধুনিক, সমসাময়িক, সর্বসময় তিনি সমসাময়িক। তো সৈয়দ হকও তাই, তিনি ছিলেন অনন্ত যৌবন এবং আধুনিকতার প্রতীক। তার কথাবার্তায়, তার পোশাকে তিনি ছিলেন আধুনিক এক যুবক। তিনি যখন কথা বলতেন, চুম্বকের মতো শ্রোতাকে আকৃষ্ট করত। আমাদের বহু অনুষ্ঠানে তিনি এসছেন, শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠকও ছিলেন। হ্যাঁ, তিনি এসছেন, বক্তৃতা করেছেন, এবং তার বক্তৃতা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম, এমন কথা বলতেন। তিনি যখন আড্ডায় বসতেন আমাদের সঙ্গে, তখনও যে কথা বলতেন, তিনি আবৃত্তিও ভালো করতেন, আবৃত্তিও তার সেই। তো কাজী যেটা আমি বলছিলাম, হ্যাঁ, নাটকের কথায় আসি, যে আমি একটু দেখাই, একটু নমুনা পড়ি আমি সংলাপের, তাহলে তার নাটক সম্পর্কে বুঝতে পারবেন। যেমন ঈর্ষা নাটকে, ঈর্ষা একটি অসাধারণ নাটক। এই নাটকে আপনার অভিনয় ছিল? ঈর্ষা নাটকে অভিনয় করেছি আমি। এটি 3টি চরিত্র পুরো নাটকে, এবং 7টি দীর্ঘ সংলাপ।
বাহ, আচ্ছা, হ্যাঁ। এবং ইনি এই এই নাটকটি রচনা করে পাণ্ডুলিপিটি যখন আমাদের হাতে দেন তখন বলেছিলেন যে আমি একটা পরীক্ষা করেছি যে আমাদের অভিনেতা অভিনেত্রীদের টেনাসিটি কতটুকু, তারা কতখানি ভার গ্রহণ করতে পারবে। হ্যাঁ। এবং যেমন আমি একটি চরিত্র অভিনয় করতাম, তো আমার 3টি সংলাপ ছিল, সারা জাকেরের ছিল 2টি সংলাপ, আর খালেদ খানের ছিল 2টি সংলাপ। হ্যাঁ, এই 7টি সংলাপে নাটকটি, এবং এক একটি সংলাপের দৈর্ঘ্য ছিল, আমার প্রথম সংলাপের দৈর্ঘ্য ছিল 28 মিনিট। এই ধরনের। এখানে আমি একটু পড়ে শোনাই। বলছেন মানে এটি একটি ত্রিভুজ প্রেমের কাহিনী, একজন প্রৌঢ়, একজন যুবক, একজন যুবতী। আচ্ছা, হ্যাঁ। এবং যুবকটি আবিষ্কার করেছেন যে তার প্রেমিকার সঙ্গে ওই প্রৌঢ়ের একটি প্রেমের সম্পর্ক আছে বা ছিল। হ্যাঁ। তখন বলছে যে ঠিক আছে, হ্যাঁ, তুমি থাকো প্রেম নিয়ে, প্রেমহীন আমি চললাম। তখন প্রৌঢ় বলছেন, কি বললে? প্রেমহীন? তুমি প্রেমহীন? জীবিতের অধিকার ত্যাগ করে স্বপ্নকে কবর দিয়ে হাত থেকে মাটি ঝেড়ে চলে যাওয়া, এর নাম যদি প্রেম না হয় তবে আমি জানি না প্রেম কাকে বলে। একটা কথা কি বিশ্বাস করবে, এতদিন জানতাম প্রেমিকের হৃদয়ে যদি পড়ে তো একমাত্র ঈর্ষার আগুনেই পড়ে। এতকাল জানতাম ঈর্ষায় যে পড়েনি, প্রেম সে হৃদয়ে ধরেনি। আজ আমি জেনেছি ঈর্ষা এক ঠান্ডা নীল আগুন। ঈর্ষা বস্তুতপক্ষে ক্রোধের বরফ, ঈর্ষায় একমাত্র প্রেমহীন পড়ে। আচ্ছা, উনি নাটক মানে কয়টা নাটক উনি রচনা করেছিলেন? উনি রচনা করেছেন মৌলিক নাটক 15টি, আর অনুবাদ রচনা করেছেন 5টি। অনুবাদ যেমন অনুবাদ কি? উনি অনুবাদ করেছেন শেক্সপিয়ারের ম্যাকবেথ, ট্রয়লাস ক্যাসিডা, তারপরে টেম্পেস্ট, আরেকটা বিদেশি। এই নাটকে কি আপনার কোনো চরিত্র ছিল, অভিনয় ছিল? এগুলো ছিল না। ম্যাকবেথে অভিনয় করেছি আমি। আচ্ছা। এবং উনি মৃত্যুশয্যায় লন্ডনের মার্সডেন হসপিটালে যখন উনি চিকিৎসা অধীন আছেন তখন তিনি অনুবাদ করেছেন হ্যামলেট। এখানে ঈর্ষা থেকে আরেকটা জায়গা একটু আমি পড়তে চাই, যে সেটা মানে পড়ালো সম্ভব করতে পারছি না। হ্যাঁ, মানে যে এটা কবিতা কি করে সংলাপ হয়ে যায়। বলছে, শেষ দিকে বারবার তুমি একটা কথা বলছিলে, খ্যাতি, আমি নাকি বিখ্যাত আর অখ্যাত তুমি। আজ একটা কথা বলি, যে আমি সারাটা জীবন 2 হাতে প্রশংসার পুরস্কার কুড়িয়েছি, শিল্পের সুবাদে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। ব্রাশে একটা আঁচড় দেওয়ার আগে সাদা ক্যানভাস যে আমি লাখ টাকা দামে বিক্রি আগাম করেছি। দেশে দেশে ভ্রমণ করেছি, নন্দিত বন্দিত হয়েছি, আচার্যের সম্মান পেয়েছি তোমাদের কাছ থেকে। সেই আমি আজ বলছি, খ্যাতি বলে বিশ্বে কিছু নেই, আছে শুধু স্তুতি, আছে মিথ্যা প্রশংসার স্তূপ। একদম কঠিন এবং বাস্তব এবং সত্য কথা। এবং তারপরে বলছেন যে আসলে মানুষ তার হাড়ের মধ্যে খুব ভালো করে জানে ভয়াবহ একাকী সে। এমনকি ভিড়ের মধ্যেও তার চারদিকে কাচের দেয়াল, তাই সে বাড়ায় হাত, জানে কোনো আশা নেই তবু হাত সে বাড়ায় কিছু একটা আঁকড়ে ধরতে, কিছু একটা যেন যখন তলিয়ে যাবে একানা তলায়। তারই জন্য আমাদের ক্যানভাসে ব্রাশের আঁচড় টানা, রাতের লণ্ঠন জেলে ভূতগ্রস্ত কলমে কবিতা লেখা, তানপুরা টেনে গান গাওয়া, রঙ্গমঞ্চে অন্য কোনো মানুষের রূপ ধরে উচ্চারণ করা সংলাপ। হাততালিতে যে ভোলে সে কিন্তু বস্তুতপক্ষে ভুলে যায় মানুষের মৌলিক নিঃসঙ্গ। অসাধারণ, অসাধারণ। আমরা অতৃপ্তি রয়ে গেল সৈয়দ হক সম্পর্কে জানার। 1 মিনিটের ভিতরে আপনার সঙ্গে তার অনেক স্মৃতি আছে, একটু আমাদের শোনান। 1 মিনিট সময় একদম। তার সঙ্গে আমার পরিচয় ঘটে নুরুদ্দিনের সারা জীবনে অভিনয় করার সময়, এবং অন্তরঙ্গ হয়ে ঈর্ষায় অভিনয় করার সময়। তো তিনি প্রায়ই আমাদের রিহার্সালে আসতেন, আমাদের সঙ্গে গল্প করতেন। এছাড়া ঢাকা ক্লাবে তার সঙ্গে অনেক দুপুর কেটেছে গল্প করে। কোনো স্মরণীয়
এক কথায় কোনো স্মৃতি আছে আপনার সাথে তার, মানে আপনাকে চমক লাগানোর মতো এমন কোনো স্মৃতি? আসলে তার সঙ্গে সময় কাটানোর প্রতিটাই হচ্ছে চমকপ্রদ অভিজ্ঞতা, এটা আলাদা করে বলা খুব মুশকিল। জি, নতুন নতুন বিষয় জানা। হ্যাঁ, তবে তার সঙ্গে শেষ আমার যখন টেলিফোনে কথা হয়, জি, তিনি লন্ডনে তখন চিকিৎসারত, আমি টেলিফোন করলাম, করে বললাম যে হক ভাই, আমরা তো অপেক্ষা করছি, আপনি কবে আসবেন আমাদের বইমেলায়? 2016 বইমেলায় তার জি, আসার কথা ছিল। আসার কথা ছিল। জি, তো তখন তিনি বললেন যে জামাল, আমি আসব, অবশ্যই আসব। তিনি সবসময় অত্যন্ত আশাবাদী ছিলেন আশাবাদী ছিল। এবং তিনি মারা গেছেন 82 বছর বয়সে, কিন্তু বোঝা তারপরে যেত না তাকে দেখলে, মনে হ্যাঁ, হতো। তারপরেও তার ক্ষোভ ছিল যে তিনি বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি দেখে যেতে পারবেন না, সেটাই। বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী দেখে দেখে যেতে যেতে পারবেন না, তিনি আশা করতেন মনে মনে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অজানা বিষয় আমরা সৈয়দ শামসুল হক সম্পর্কে জানলাম। এবং শ্যামন্তী, তুমি অসাধারণভাবে আমাদেরকে বিমোহিত করেছো, দর্শকদেরকেও। কোনো একটি সময় তোমার কাছ থেকে সৈয়দ হকের কবিতা আমরা আরো শুনবো এবং জামাল ভাইয়ের কাছ থেকেও সৈয়দ হক সম্পর্কে আমরা জানবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখছিলেন এবং শুনছিলেন সৈয়দ শামসুল হক সম্পর্কে, তার জীবন এবং কর্ম নিয়ে কথা। আমাদের অতিথি ছিলেন আমাদের সকলের প্রিয় নাট্যজন, স্বনামধন্য নাট্যজন এবং 21শে পদকপ্রাপ্ত আমাদের সবার প্রিয় মানুষ জামাল উদ্দিন হোসেন। এবং আমাদের সঙ্গে ছিলেন নিরলস মননশীল সংস্কৃতি কর্মী এবং আবৃত্তিকার শ্যামন্তী ওয়াহেদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ।